আমার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ, সেক্রেটারি জায়দাদ, বাংলাদেশ। আমার জন্ম 24শে জানুয়ারি 1936 সন। আমার জন্মর আমার এই চুনকুটিয়াতে এই বাড়ি, এই জায়গাতে, এই বাড়িতে জন্ম আমার। আর আবার আবার আব্বার নাম ছিল শেখ ওবায়দুল্লাহ, কিন্তু আমার পরের থেকে কিন্তু আমি শেখ আউট করে দিচ্ছি। আমার বাবার নাম শেখ ওবায়দুল্লাহ, মার নাম জাহাদা খাতুন। আর আমাদের কিন্তু পূর্বপুরুষ পূর্ব পাঞ্জাবের আমাদের পূর্বপুরুষ। তো আমাদের ওই সমস্ত জান বংশের আমাদের পূর্বপুরুষের নাম সাহেব জান, মিসের জান, চিনির জান, এরকম নাম ছিল। আমাদের পর থেকে আস্তে আস্তে নামগুলো, আর এরা সবাই শেখ ছিল। শেখের থেকে আমার পরের থেকে শেখ স্টপ। শেখ স্টপ হলো স্বাধীনের পরে এই শেখ নিয়ে একটা যে কি হলো, এদের থেকে শেখই আমি আমরা লিখতামই না, আমি শেখ বাদ পড়ে গেছে আমাদের। আমরা পূর্ব পাঞ্জাবে সিপাহী বিদ্রোহীর সময় তখন আমাদের পূর্বপুরুষ এই স্পাইসের দিকে তারা আসে, পূর্ব বাংলার দিকে আসে আর কি। আমি ছোটবেলার থেকে একটু যাকে বলা হয় যে ডাংপিটা, আমার সমবয়সী 4-5 জন আমার সঙ্গে ঈশাই ঘুরতে পারতো না, যার ফলে আমাকে আমার সমবয়সীরা বা আমাদের সিনিয়ররাও অনেক সময় বলতো রাগা রাগা। তার মানে রাগা মাছ তো একটা জিনিস, মাছ তো দেখছে মাথাটা মোটা, আর খালি কিলবিল করে পার হয়। মানে আমার ওই এটাই ছিল ওই রকম, মানে আমি একটু রাগেও ছিলাম, আর দ্বিতীয়ত যেটা বলতাম সেইভাবে আমি কাজই করতাম, যার জন্য আমাকে আমার দুই সমবয়সী 3-4 জন আমাকে করতে পারতো না। তো যাই হোক, আমি ছোটোবেলার থেকেই ওই যা বলে ডাংপিটা, খেলাধুলা আমি বেশি পছন্দ করতাম ফুটবল। কিন্তু ফুটবল খেলাতে এই ছিলাম আমি সবসময় ওই আমরা যেটাকে আগে হাফ ব্যাগ বলতাম আর কি, আমি হাফ ব্যাগে মানে, আর সবসময় আমার ওই বাম সাইডে আমাকে দিত, কারণ আমার বাম পাও, আমার বাম হাতে আবার চলে বেশি। আর যখনই খেলাধুলার মধ্যে দেখতাম যে এগেন্স্ট পার্টির সঙ্গে হয়তো আমরা উইন করতে পারবো না, তখন তারা আমাকে করে দিত যে যে তুমি তোমার মন মতো তুমি ডাংপিটা খেলা খেলো, যাতে দু একটারে করতে পারো, যাতে ঠ্যাং ঠ্যাং ভাঙ্গো আর কি, যেই বাংলায় যে কথা বলে। তো সেইভাবে আমাকে ছেড়ে দেবে আর কি। তো পিটিয়ে পুটিয়ে অনেক সময় জয় করে আইতাম। এই হলো আমার ছিল খেলার জীবনে। স্কুল ছিল আমার, আমি প্রথম ছিলাম আহমদিয়া হাই স্কুলে, আরবেন্টোলা। ওর থেকে আসলাম আমি পগজ স্কুলে, ওই জগন্নাথ কলেজ যেখানে স্কুল, পগজ স্কুল, সেই স্কুলেই আমি করছি, ওই পগজ স্কুলেই। ওইখান দিয়ে আমরা 2 জন বন্ধু হিসাবে আছি। আর স্কুলে খেলাধুলার মধ্যে ফুটবলের মধ্যে আমি খুশু চান্স পাইতো না। তা আমার কো দোস্ত, তুমি একবার আমার একটা চান্স দিয়ে দাও, খেলি একটু। আমি তো আমি বললে কি করবো না, তুমি একদিন খেলার মধ্যে একদিন আসবা না, হয়তো ওই দিন আমি আমার আমি ডুবা পারিনি। তো এই হিসাবে আমি একদিন ওই খেলাতে আসিনি, ওর মধ্যে বলে হয়ে নেওয়া হয়েছিল। তো এইভাবে আমাদের চলছে স্কুলের লাইফ। আর লেখাপড়ার হিসাবে আমি নন ম্যাট্রিক। তার কারণ আমি যখন ইয়ে কী বলে, আমার বাপ চাচারা 3 ভাই ছিল, তো 3 ভাইয়ের ভিতরে একই অন্যে ছিল। এবং আমি স্কুল লাইফে যখন আমার চাচা মারা যায়, আমার মেজো চাচা, আর তখন আমাদের বাড়ি এইটাও ছিল, আর গ্রামের ভিতরে বাড়ি আছে। তো এটা আমাদের এই বাড়ি ওই মাথায়, এটা মাঝে একটা পুকুর ছিল বিরাট, ওই
মাথায় এগুলো আমাদের গৃহস্থী করার জন্য বাড়ি করা হয়েছিল পেছনে। বর্ষাকালে এগুলো কিন্তু ভর পানিতে একেবারে আঠাই পানি, মানে 2 পুরুষের মতো পানি হয়ে যেত, এত লোলেন জায়গাগুলি ছিল। এখন বইরা গেলে এই এরিয়া এরিয়া পুরাই এখন ভর্তি। অনেক চাষের জমি একটুও নাই, সব বাদ হয়ে গেছে। তো আমরা গেলে চাষের জমি ছিল অনেক পুরা। আর এই এরিয়াটা আমাদের এনে এখন বাড়ি হিসাবে 6 একর জায়গা আছে। এটা আমার বাপ চাচার দুজনের মধ্যে আমাদের আছে। আমাদের স্বাস্থ্য ভাইয়েরা সব মিলিতভাবে যার যার সাইড নিয়ে নেওয়া এইভাবে বাড়ি করা হয়েছে। আমার চাচা মারা যান তখন আমার বয়স এই 16-17 বছর আমার বয়স হবে, 16-17 বয়স। তো আমি তখন ক্লাস 8 থেকে ক্লাস 9 উঠলাম। তখন আমার অসুস্থ হয়ে চাচা মারা গেল। আমরা তবে এখন ছিলাম। আমার চাচা বেতনটা পাইলে পর আমার বাপ চাচা পোস্ট অফিস চাকরি করছে, আমিও পোস্ট অফিসে গেছি পরে। রাত্র যতই হতো উনি আবার অফিসতে বাড়িতে বেতে রাত 10টা 11টা 12টা হইতো অফিস শেষ করে আসতে। বেতন পাইলে পর বেতনের দিন বেতনটা পাইয়া আমার চাচা থাকতো আমাদের পুরনো বাড়িতে। বাবার কাছে বেতনের টাকা দিয়া তারপরে উনি আসতেন। আর আমাদের তখন 22 জন আমরা মেম্বার ফ্যামিলির। এই বাড়িতে থাকতো, ওই বাড়িতে থাকতো, এই পারপাসে বাজার টাজার আমার বাবাই করতো সব। এবং 3 দিকে বাড়ি হয়ে যাওয়াতে একজনের বাজার করতো 3 ভাগ করে, যার যার যেরকম ফ্যামিলি সেইভাবে জিনিসপত্র দেওয়া হতো। যার কম তার কম, যার একটু বেশি। আর বেশির মধ্যে ছিলাম আমাদের ফ্যামিলিটা একটু মেম্বার বেশি, কিন্তু বাজার একজনের হাতে হতো, এক অন্যই বলা চলে আর কি। টাকা পয়সা যা হইতো এক ইয়েটি হতো। এরপরে মাসে খানি বাবা আবার ডিসেম্বরের দিকে আমার চাচা মারা গেল, যা ডিসেম্বরের। আর আমার বাবায় জানুয়ারির শেষ দিয়ে হয়ে গেলো রিটায়ার। তো রিটায়ার হওয়ার পরে মানে 2টা আর্নিং মেম্বার 2জন হয়ে গেল। আমার ছোট চাচা ছিলেন, তিনি এই ফাঁকে বললো যে এখন আর থাকবে না, সংসার বাট সমস্ত বাটোয়াটি হয়ে গেল আর কি করলো। তা আমাদের শেষে আমাকে মানে চাকরির জন্য ব্যবস্থা করা আরম্ভ করলো। তো আমাকে তখন আমার 18 বছর মানে পার হয়নি, কয়েকদিন বাকি ছিল। তো আমার নিয়ে ওর চাকরির জন্য পোস্ট অফিসে করলো। তা আমাকে দেখে আমার পোস্টমাস্টার যে ছিলেন তখনকার সময়, উনি বললেন যে তোর নন বেঙ্গলি ছিল, পাইছে না বলতো। তো আমাকে নিয়ে গেল পর। তার আমার বাবার সঙ্গে যারা যারা ছিলেন, আমার চাচার সঙ্গে যারা যারা অফিসার ছিলেন, তাকে সহকারে পোস্টমাস্টার হিসাবে নিয়ে গেল। तो আমাকে দেখে বলে क्या चीज जिया लेके आए इनको, इसे तो मोज भी उठा नहीं, इसको अब कुछ उसको नौकरी देगा আর क्या লেখা পড়া হয়। তো এইটা কথা পরে তো আমি আর নিজেও কিছু বলতে পারি নাই, আর ওইখানে এভাবেই তারপরে বললো যে আচ্ছা ঠিক হয়। মানে একটা পাচ্ছে যে দর্শচক্রে ভগবান বুধ, ওই অফিসার অন্যান্য অফিসারের সাপোর্টে শেষ পর্যন্ত সেই পোস্টমাস্টার কথাটা ফেলতে পারলো না। সে বলছে ঠিক আছে, স্কুল সার্টিফিকেট লেকে আও। এর মধ্যে আমার ক্লাস মাত্র 9-এ উঠছি। এরপরে আমাকে চাকরি দিল। তো চাকরি দেওয়ার মধ্যে তখনকার সময় এই লেখাপড়া চাকরি পাওয়া কিন্তু দুষ্কর, এবং ওই রকম ইয়ের ভিতরে চাকরি পাওয়া দিবে না, কারণ আমার তো লেখাপড়ার কোনো ইয়ে নেই। লাস্টে আমাকে একটা নিচু কর্মচারী হিসাবে আমি চাকরি ঢুকলাম। তো চাকরি ঢোকার পরে আমি অফিসে কাজ, আমাকে যেগুলো দিল কাজ শুরু করলো, চালাচ্ছে, এইভাবে চলছে। খেলাধুলার পাশাপাশি আমি সোশ্যাল ইয়ার ভিতরে আমি খুব ছিলাম। গ্রামের যে কোনো সোশ্যাল কাজে হোক সবটা আমি আমার কাজকর্মে বা আমার বিয়েতে
ব্যবহারে সিনিয়ররাও আমাকে তাদের সঙ্গে আমার রাখতো সব কাজের প্রতি। নাটকে বলেন, খেলাধুলায় ছিলাম, এমনি সব দিক দিয়ে কিছুটা ছিলাম। আমার সময় যখন আমি নাটকে ছিলাম তখন নারায়ণ চক্রবর্তী করেছিলেন, বিজয় বিশ্বাস, হাসান ইমাম, যখন বর্তমানে যে হাসান হয়েছে না, এরা, এদের সঙ্গে আমিও নাটক ছিলাম। মহিলাদের মধ্যে কজন নামও ভুলে গেছে, এগুলি মুক্তা করেছিলেন একটা মেয়ে মহিলা, আরও যে ছিলেন তাদের সঙ্গে আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যেটা এখন এই রমনা পার্কের সঙ্গে, যে এটা এখন আগে ছিল স্কেল আমি জহলও বলতো আগে একবার পাকিস্তানের সঙ্গে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এখন যেটা কি নাম দেওয়া হচ্ছে হাইকোর্টের এই কোনার মধ্যে কিন্তু এই হল। তারপর এই আমাদের বক্সিবাজারে এখানে ইংলিশ একটা ব্রিটিশ কাউন্সিল, তখন তো হল কয়েকটাই ছিল মানে ব্রিটিশ কাউন্সিল, আর নবপুরে রেলওয়ে একটা হল ছিল, এগুলি সে পাকিস্তান আমলের ঘটনা। আর আমরা বাইরে গেতে মঞ্চ তৈরি করে নাটক করতে হতো, আর এদের সঙ্গে আমি সংযুক্ত ছিলাম আর কি। নাটকে তো অনেক বই করেছি, কিন্তু নামও তখন বলার মতো হয়ে গেছে আর কি। চরিত্র বেশিরভাগই ছিল ইসের ভিতরে, কি বলে, চাকর নখরের পাঠগুলি আমার ছিল আর কি। নায়ক হিসাবে, গ্রাম্য নায়ক হিসাবে কয়েকটা বই করেছি। আর বেশিরভাগই ওই ওই হিরো টিরোর মধ্যে আমরা যেতে পারিনি। আর যেগুলি করছি মানে ক্লাস ওয়ানের মধ্যে চলছে আর কি, যাতে প্রাইস টাইস অনেক কিছু পাইছে আর কি, চলছে নাটক। তারপরে আহমদি হওয়ার পরে এগুলি আমার বাদ হয়ে গেল আর কি। আর আহমদিতে আসলাম আমি আপনার আমার শফিক গরু পরিকরে এক ভদ্রলোক ছিলেন ইউপির, এটা দেখছেন কিনা আপনারা জানি না। ও ভদ্রলোক সঙ্গে আমার পরিচয় হয় তখন আমার বয়স 10-12 বছর। আমার চাচাতো বোনের বিয়ে হয়, বিয়ের পরে আমার চাচাতো বোনের স্বামী ওই প্রেস, বিজি প্রেসে চাকরি করতেন। তো উনি থাকতেন ভূতের গল্লি এই অরিতে থাকতেন, ওইখানে আমি আসা যাওয়া করতাম আমার চাচাতো বোনের এখানে। তো শফিক গরুপুরি যে আহমদি, তিনি তার পাশের বাসায় আবার থাকতেন। তো ওই ভদ্রলোক আমরা যখনই যাইতাম, উনি আমাদের ছেলেপেলে দেখে আমাদেরকে বেশ স্নেহ করে সবাই ডেকে ডেকে নিত তার বাড়িতে, নিজে নাস্তা টাস্তা খাওয়াইতেই করতো। এক আজব মানুষ, নন বেঙ্গলি মানুষ। তো তার লগে এইভাবে, আর যে উনি কাদিয়ানি বা কি এগুলো আমার কিছু জানা নেই। আমার বোন 2-3 বছর পর এখান থেকে চলে গেল, তার এই অফিস থেকে আর কোয়ার্টার পেলে সেই চলে গেল। এরপর তো তার আমার যোগাযোগ নাই। আমি যখন চাকরির লাইফে আবার তার লগে আমার আবার নতুনভাবে যে দেখা হয়, ওনার এই সোনারুদ বিজনেস ছিল এই ইসলামপুর। তো ওইখানে আসা যাওয়ার সময় ওনার লগে আমার আবার পরিচয় হয়। তো ওখানে আমি চাকরির পরে, অফিস করার পরে বিকালে ওনার এখানে গিয়ে বসতাম। এরপরে ওনার কাছ থেকে ধর্মীয় কথাবার্তা বলতে এগুলি বাড়ি শুনতে আমার কাছে খুব পছন্দ হতো, এবং যেগুলি আমি মনে মনে ভাবতাম যে মোল্লারা যেভাবে ওয়াজ নসিহত বলে করে, যে সবাই ব্যায়াম দেয়, এগুলি আমার সঙ্গে মিল হতো না। যে ধর্মের ব্যাপারে একদম কী আবিজাবি কথাবার্তা বলে। তো এই শফিক গরুপুরীর কাছে যখন আইসা বসতাম, উনি যে ধর্মের কথা আরম্ভ করতে গেলে বলতাম, তখন আমি যেগুলি চাই সেই জিনিসগুলি আমি তার কাছে পাচ্ছি। আশ্চর্য ব্যাপার হয়ে গেল আমার একটা। আমি রেগুলার তার কাছে এখানে বসতাম বিকালে। উনিও দোকান বন্ধ করতো 8টা, 8:30, 9টার দিকে। তখন আমি বাইক ফিরতাম, আমি তখন এই বাড়িতে এখানে থাকতাম, আসতাম। তার এই রেগুলার তার এই চললো, এর চলতেছে। এরপরে আমি আবার যখন আমি 60 সনে বিয়ে করি, 60 25শে ডিসেম্বর 60-এর, তখন আমার
বিয়ের সময় অলঙ্কার বানাই হই, তার কাছ থেকে বানাইলাম। আর তার সঙ্গে এমন অবস্থা হয়ে গেল যে আমার পরিবারের মধ্যে একজন হয়ে গেলো। এই অলঙ্কারটা বানাইলো আমার বিয়ে শাদির সব কিছু ভদ্রলোকই করছে। আচ্ছা, এরপরে এইভাবে করতে করতে আমি ওনার কাছে এই বকশিবাজার বহুবার গেছি। মানে বহুবার কি, মানে প্রত্যেক প্রায় শুক্রবারই আমি তার লগে যাইতাম এখানে। বকশিবাজার আসার পর থেকে আস্তে আস্তে যেন আমার সব পরিবর্তন হয়ে যেতেছে। আমি নাটক করলেও তখনও কিন্তু নামাজ রোজা করছি। আমি নামাজ রোজা আমার ছিল, যার জন্য মোর লগে লগে আমার কন্ট্যাক্ট লাগতো। এই এই মসজিদের আমি তখন মেম্বারও ছিলাম, এই সেক্রেটারি ছিলাম এই আমার এই মসজিদের। তখন আমিও তখন আমি আহমদি হইনি, কিন্তু এই মসজিদের মোল্লার লগে আমারও কথাবার্তা কাটাকাটি হতো। তো আমি যখন এই বিয়ে করলাম, বিয়ের সময় জন্য ভদ্রলোক সবই গৌরব পড়ে আমার সমস্ত কাজকর্ম সব কিছু করছে। তো আমি ওনার লগে বকশিবাজার জুম্মার নামাজে যেতাম। 62 সনে নাকি, আচ্ছা, ইয়েতে ব্রাহ্মণবাড়িয়া যে গণ্ডগোলটা হয়েছিল 63-তে না? হ্যাঁ, আমি 62-তে মৌলভীপাড়া যশোরে গেছি ওনার লগে, তখন আমি আহমদি হইনি। ওনার ওখান থেকে ওই মৌলভীপাড়ার ওই যশা কইরা তারপরের দিন আবার এই পায়ে হেঁটে ওই আমাদের একদম জমাত, যেটা তারোয়া জমাত, তারপরের দিন আবার চাঁদোয়া জমাতের জলসায় গেছি ইয়ের সঙ্গে, ওই শফি গরবির সঙ্গে এই জলসাও করে আসছি। আমি 63 সনে বয়াত করি। তো বয়াত করবার সময় আমরা এই ফাঁকে, এর আগে আমি আবার আমার বাবার সঙ্গে করলাম। তো বাবারও বাবার সঙ্গে পরিচয় হলে যখন বিয়ে শাদী করি, তখনই আমার বাবার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমার বাবাই ওনার কাছে আসা যাওয়া করতো, বসতে গিয়া ধর্মীয় আলোচনা হতো। তো একদিন আমরা করলাম যে বয়াত নিব, জন্য আমার যেদিন একদিন ডেট করলাম যে আমরা অমুক শুক্রবারে বয়াত নিব, এর ভিতরে আমি আর ওই শুক্রবারে যেতে পারিনি। আমার আব্বাই গেছে, উনি 1 সপ্তাহ ওই শুক্রবার বয়াত করলো, তারপরে শুক্রবার আমি বয়াত করলাম। আর এই ভদ্রলোক আমার ফ্যামিলির মধ্যে একেবারে ইয়ের মতো, একই আত্মীয় স্বজনের মতো হয়ে গেল সব। বিয়ের পরে আমার বিরোধিতা আমার আত্মীয় স্বজনের ভিতরে শ্বশুরের তরফের দিক দিয়া এবং আমার মামার শ্বশুরের দিক দিয়া। মামার শ্বশুরদের বাড়ি হলো ও জেলখানার ডালে আবুজারচন্দ্র রোড। আমার শাশুড়ি এটার বিরুদ্ধে খুব বিরোধিতা। আমার ওয়াইফ আবার এই সমস্ত দিকে কোনো নিত না। আমি জমাতে যে সমস্ত বই পাইতাম, তখন তো চিটা বই ছিল, এখন তো বড় বড় বই ছিল না, এই বই আইনার আমি আমার টেবিলে রেখে দিতাম। এই বই ও পড়তো। পড়াটিরা একবার বছরখানিক পরে, 2 বছর পরে বলল যে আমিও বয়স নেব। তুমি আমাকে বলেনি, ওই শফিক কুরিপুর সাহেব বললো যে আমারও, আমিও বয়স নেব। তো এই পরে সেও বয়স নিল। এইভাবেই আমরা, তো আজ পর্যন্ত এই পারপাসে আমাদের যে বিরোধিতা হয়েছে আত্মীয় স্বজনের ভিত্তি করতে, কিন্তু এমনি বিরোধিতা করছে, কিন্তু অত্যাচার বা অন্যভাবে এলো কিছু হয়নি। আমার গ্রামের মধ্যে এটা কি, গ্রামের মধ্যে আমি আহমদি থাকার পরও সেক্রেটারি ছিলাম। পরে তারা আমাকে করলো, আমি নিজে বললাম যে দেখেন আমি থেকে অব্যাহতি দিলাম, আপনারাই করেন। কিন্তু এইভাবে তারাই করছে যে যার যার মতের ব্যাপার, এটা বাধা দিব না আমরা, সে যেভাবে চলতেছে চলুক। কিন্তু একটা জিনিস, পরামর্শ নিত আমার কাছ থেকে, ধর্মীয় ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসাও করতো, পরামর্শ নিত। একটা আমি পাইছি তাদের কাছে। এরপরের থেকে আমি এই জমাতের কোনো ইয়েতে আমি থাকতে পারিনি। তার কারণ খুদ্দামের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। তখন আমি চাকরি করতাম, সেই পারপাসে আমার
অফিস ওই তখন তো দিনে ছিল রোববার ছুটি, পাইছে না বলো, শুক্রবার খালি কোনো রকম অফিসে নামাজের আগ পর্যন্ত আমি যখন আমার ডে অফিস ছিল, যেটা একটা করে নাইট এখন আছে যে পোস্ট অফিস, আমি দিনের মধ্যে 12টার ভিতরেই যেমনি হোক আমি কাজ শেষ করে দিয়ে আমি আবার বক্সিবাজার নামাজে এসে পড়তাম। নামাজ পড়ে আমি আমার বাড়িতে এসে পড়তাম। আবার যেদিন যে সময় আমার কোনো সময় যে আমার হয়েছে নাইটে, তখন নামাজ কোনোরকম পইরা অফিসে চলে যেতাম। কোনোরকম 2টাতে আমার অফিস, কিন্তু নামাজ শেষ হইতে হইতে 2:30টার আগে তো শেষ হয় না, খুতবা টুতবা নিয়া তারপরে অফিস করতাম গিয়া। আমার কলিগরে বইলাম যে আমার শুক্রবার দিন আসতে দেরি হবে, তুমি 2-1 ঘন্টা যেটা হয় সেটা মেকআপ করে নিও। এইভাবে চলছে। কিন্তু চাকরি জীবনে বা এমনি আহমদি হওয়ার পরের থেকে আমার আল্লাহর একটা উন্নতির মধ্যে হলাম। আমি চাকরি জীবনে লেখাপড়া জানি নাই বলে আমি চাকরির মধ্যে আসার পরে আমাদের এই ডিপার্টমেন্ট একটা ছিল যে পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে ছিল, এটা ডিপার্টমেন্টটা পরীক্ষা দেওয়া যায় 50% কোটা স্টাফের জন্য আর 50% কোটা বেডের ছিল। তো আমি তখন আমি থাকতাম ক্রসপন্ডেন্স একটা ব্রাঞ্চ ছিল, যেখানে ফাইলপত্র বা ইয়ে ছিল, কী বলে, চিঠিপত্র আদান প্রদান বা এগুলির মধ্যে ওই সেকশনে থাকাতে আমার কতটি জ্ঞান বাড়ছে। ড্রাফট করা জিনিসগুলো বা এই সমস্ত চিঠিপত্র উত্তর দেওয়া, গ্রাম ব্যাপার, সেগুলোর জন্য আমি অনেকটা এগিয়েছিলাম। তো চাকরি জীবনে তখন আমার পরীক্ষার একটা আসলো, তো এটার মধ্যে আমি নিলাম। তো আমিও ভাবলাম যে পরীক্ষা দিমু এত তো লোকের মধ্যে, আর দ্বিতীয়ত হলো যে আমিও তো লেখাপড়া জানি না এরকম, এখানে গ্র্যাজুয়েটও আছে, শিক্ষিত লোক আছে এদের সঙ্গে, তো সাহস কইরা আমিও অ্যাপয়েন্টমেন্টের জন্য চিঠি করলাম। তো যাই হোক, পরীক্ষা 2 মাস পরে যখন রেজাল্ট আসলো, তখন কিন্তু সারা বাংলাদেশ জুড়ে বা ইস্ট পাকিস্তান জুড়ে এই পরীক্ষা। আমাদের পরীক্ষা 2টা ভাগে হতে জন্য এই ডিপার্টমেন্ট হিসাবে আলাদা আর বাইরের জন্য আলাদা। তা ডিপার্টমেন্ট হিসাবে সারা বাংলাদেশ, সারা পাকিস্তান, ইস্ট পাকিস্তান জুড়ে। তো এর মধ্যে পরীক্ষাতে আলাদা পাশ করলাম। পাশ করার পরেই প্রমোশন পাইয়া আমি ক্লারিকে গেলাম। 5 বছর পর আমাদের পরীক্ষার মধ্যে গেলাম অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার হলাম। এরপরে 5 বছর পরে আবার ডেপুটি পোস্টমাস্টার। তো লাস্টে আমি ডেপুটি পোস্টমাস্টার হইয়াই এই জিপোর থেকে আমি রিটায়ার করি। কিন্তু আমি যত বছর চাকরি করে আসছি, আমাদের লগের যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার, ডেপুটি পোস্টমাস্টার হয়েছে, তাদের বাইরে পোস্টিং মানে ট্রান্সফার হয়েছে। কিন্তু আমার চাকরি লাইফে 63 থেকে 90 পর্যন্ত আমার বহুত ট্রান্সফারের জন্য আসছে উপরের থেকে, ডিজি অফিস থেকে, পিএনজি অফিস থেকে। কিন্তু আমার যে কোনো স্টাফ বা যে পোস্টমাস্টারই আসছে জিপিওতে, আমি কিন্তু ঢাকা জিপিও দিয়েছিলাম এখানে, আমার যে ট্রান্সফারের জন্য যতই এই করছে, আমার কোনো অফিসারই আমাকে ছাড়েনি। আল্লাহ দিলে কি, আমার যেখানে আমার যে সেকশনের কাজে দিছে সেখানে আমাকে ফেলতে পারেনি কেউ। আমার কাজের যোগ্যতা এটা মানে আমার নিজেরটা নিজে বললে মনে হয় যে একটা অহংকারী কথা, কিন্তু আমি বলবার মধ্যে এটা বলছি এই জন্য, আমারে যে সেকশনে দিছে, যে কোনো কাজে দিছে, যেখানে যেটা কাজ করতে পারতো না, যেখানে 3-4 জনের কাজ করে সেই কাজ আমি ইনশাল্লাহ একা উঠিয়ে দিয়ে দিতাম। সেই সেকশনে সব কিছুভাবে এইভাবে আমারে কোনো অফিসার আমাকে ছাড়ে নেই। যার জন্য এইখানেই অ্যাপয়েন্টমেন্ট, এইখান থেকে আমার চাকরি রিটায়ার। আমি হাতের কাজের মধ্যে যে কাঠের কাজ যদি সেগুলো টুংটাং করতাম, এই জন্য যে যন্ত্রপাতি ছিল বলেই ওই মিস্ত্রিকেও দেখতাম যেভাবে কাজ করে, এইভাবে আমিও কাজ করতাম। সব যন্ত্রপাতি যেগুলো ছিল না ওগুলো কেনারা আইনা কাজ করছি। 55-এর দিকে একবার খুব ঝড় তুফান খুব হয়েছিল, বহু বাড়িঘর ফেলাই দিয়েছিল। তো
আমাদের বাড়ি হয় একটা ঘর ছিল খুব বড়, এই 25 হাত লম্বা আর 10 হাত পাশ ছিল। সেই ঘর তুফানে ফালাই দিয়েছিল। তো তখন মিস্ত্রিদের কাছে আমার বাবা গেল ঘরে করবার জন্য। তো মিস্ত্রি আসলো, আসার পরে বললো যে হিন্দু মিস্ত্রি, কই চাচা আমি তো আপনি বলছেন আসছি, কিন্তু আমি তো কয়েকখানি কন্ট্যাক্ট নিয়ে নিছি, তো মাসেকখানি দেরি হইব, মাসে ইনকাম। বললাম যে মাসেখানি দিলে আমরা কেমনে থাকুন ঘরের মধ্যে, তো তুমি কাজটা মোটের করে রাখো চাচা, জব দিয়া ফেলেছি, এখানে কাজ জুড়া ফেলেছি, তবে তাহলে আর তো কিছু করার নেই। মিস্ত্রি জন করবো না, তা আমার আব্বাকে বললাম যে এমনি লেবার লন, আপনি মাঞ্জা উলিয়ে ফালে এগুলি ফালে বলে দিয়ে খালি সারটা রাখেন, আর আমি ঘরের মাপজোপ লইয়া নিজেই নয়াবাজার জিঞ্জা বাজার থেকে কাঠ আনলাম, মাপ মতো কাটলাম, কী কী কাঠ লাগবো, কীরকমভাবে লাগবো, আইনা ভাব বেটায় কাম শুরু করে দিলাম। আমি অফিসের টাইমে জায়গা, আর সকাল বিকাল এই দিন বইরা বাবা কামনা লইয়া গাতি করে, ওই সমস্ত কিছু করে করে সব ঠিকঠাক করে, আর আমি বিকালে সন্ধ্যায় আর সকাল বিচ পর্যন্ত থাকি, এই খুঁটা মাঞ্জা মুঞ্জা গাইয়া সব কাজ শুরু করলাম। কাজ শুরু করিয়া পরে কাজ উঠামো, টিনও লাগাইতেছি। এই দিন একদিন টিনে কাজ করতেছি ঘরের, বক্সিবার তখন আমি আহমদি হয়েছি, কিন্তু কয়েক বছর আগে পরে কথা বলতেছি। আমাদের মৌলানা সালে আমার বনি জামাই, কি নাম মৌলানা সাদেক মাহবুব সাহেব, উনি আমাদের বাড়িতে আসতেছেন। তো আমি উপরে ওই যে অন্য ঘরে কাজ করতেছিলাম, আমি নাইন দরজা পালাই দিচ্ছি, যে আমার কাপড় চোপড় পিছনে খালি লুঙ্গি পরানো গঞ্জি পরানোর দিকে আমি আসছে বাড়িতে আইসা কতক্ষণ থাইকা আবার লোক আলোচনা করে চলে গেছে। আমাদের গ্রাম দেশে তো সবখানি বিল বলতাম আমরা, পুকুর কাটা বিল, ওই খেতে জমির মধ্যে হতো, আর এগুলির মধ্যে মাছ, অগাধ মাছ থাকতো। এই দিনে আমরা ওই আমার জাল থাকতো, এই জন্য আমি 4-5টা আমার জাল থাকতো। ওই শিং মাছের লেগে আলাদা জাল, কই মাছের লেগে আলাদা জাল, বড় বড় মাছ মারা যায় আলাদা জাল, সব পদের জাল নিয়ে আমি রাখতাম। ওই বিলে যে মারবার যেতাম, তখন টিকিটের মাছ মারা হইতো আমাদের দেশে। ওই যে পুকুরটা বা বিলটা কিনা হলো 1000 টাকা বা 5-7 হাজার টাকা যাই হয়, ওইটা টিকিটের মধ্যে বাদ ফালাইতো, 50 টাকা 10 টাকা যেরকম হতো, এইভাবে হতো। আর যেখানে বাট করব, যেখানে আমার পড়বে, ওই জায়গার মধ্যে আমার থাকতে হবে, যে ওই মাছ আমি যে মাইরা আরক্ষণে দৌড় দিয়ে গিয়ে মারবো, তা মারতে পারতাম দিত না। ওইখান থেকে মেকা যে যত দূর জাল উড়িয়ে আনতে পারতো। তো যারা জাল মাছ মারার মধ্যে তাগো কাছে আমি থাকতে পারি, আমার জালের জন্য তাগো পাইতাম আমি, আমার জাল ওরা মারবে। তো যখন মাছ তো মারতাম, ভোরের থেকে শুরু করতাম মাছ মারা, যখন সন্ধ্যার পরে রাত্রে মাছ মেরে সে ফেরত আসি, তখন আর মাছ লই আসার সাহস পাই না। এত মাছ যে 3-4 জনে কান্দে ফালি বড় বড় মানে মানুষ ভিতরে বৈশা থাকতো বড় বড় ডালি, এবং এগুলি কান্দে ফালিয়া 4 জন করে, 2 জন সামনে 2 জন পিছনে বাঁশ ফালিয়া আনতাম, খাইতে আইনে এগুলি বাট করতাম, যার যার যে কজন হইতো ততটা বাট করে আমরা নিতাম। এইভাবে মাছ খাইছি, আর মাছ 12 মাস একরকম খাওয়া পড়ছি। আর কই মাছ আমরা দিলে রাখতাম। একবার এরকম আমার ঘরের ভিতরে, এই বারিন্দার মধ্যে, তখন কিন্তু এই মাটির গামলার মতো বড় বড় ওই মাটির চারি, তো ওইটা দিয়ে ঢাইকা দিয়া ওর মধ্যে পাটা দিয়ে জাম করে রাখছি, বড় ইয়ের ভিতরে মটকার মধ্যে। একদিন দেখি যে আমি প্রসব করে উঠছি,
তখন বৃষ্টিও কিছু কিছু হইতেছে, আর আকাশের মধ্যে ঠাটার আওয়াজ হইতেছে। এই ঢাকা দিয়ে রাখা হয়েছে এই পাটা দিয়া। সেই কই মাছ কেমনি পাটা ফালাইলো, কেমনি হইলো, এতে তত কই মাছ আবার উঠোন দিয়ে সব যেতেছে গা। হায় হায়! পরে টর্চ দিয়ে যে কিছু ধরলাম, উঠাই পড়লাম, আবার কিছু চলিয়ে গেল। এত তো আর তখনকার দিন আমরা কই মাছ যেটাকে বলে বুক লাল কই, এক একটা বাসনের প্লেটের মধ্যে দিলে এই পারতো কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজা খাওয়া যেত আর কি। তখনকার বলা হইতো এটা কই তেল দিয়ে কই ভাজা করা যায়। এইও তখন সময়ে সব রকমের আনন্দের মধ্যে ছিলাম। ইলেকট্রিক কাজও টুনরাম আমি সহজ মিস্ত্রি ডাকি না। তারপর প্লাম্বার হিসাবে আমার বকশিবাজার আমি যখন জায়গা হওয়ার পর থেকে কিন্তু বকশিবাজার কাজ আমি নিজে হাতে করছি। আমি মসজিদের প্লাম্বার কাজটা আমি নিজে করতে হবে। আগে তো আমরা ডাকিনি কেন, প্লাম্বারের কাজ করছে তো ভেঙে এসেই করছে, যন্ত্রপাতি আমি কিনাও কেয়ারটেকার হিসাবে যে ছিল নাইবালির অনেক যন্ত্রপাতি কিনে দিয়েছেন, যেগুলি রাখো এগুলি আমরা নিজেদের করতে পারি। এগুলি যা মিস্ত্রি টাকা পয়সা দিয়ে দরকারটা কি, এইগুলি পারপাসে নাইবালিও এগুলি কিছু শিখছে। আবার অন্য অন্য কাজকর্ম সবই নাইবালি তখন আমারে ডেঙিয়ে গেছে কাজকর্ম। বয়সের পর আমি ৮০ পর থেকে আমি জমাতের লগে সংযুক্ত হলাম কি হিসাবে। শামসুর রহমান সাহেব একজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, উনি মারা গেছেন। উনি তখন মতিঝিল, আমি তখন মতিঝিল আমার ওই ফকিরাপুরের বাড়িতে আসি আমি। তখন আমার ওই পরের থেকে এখানে আমার বাড়িতেই হালকা মিটিং হতো। তো শামসুর রহমান সাহেব আমাকে অনেক করলো যে আপনি জমাতের কোনো কাজের মধ্যে ঢুকেন না। কিন্তু দেখেন আমি করতে পারব না, আমি তো বুঝতে পারছি না, আমাকে এগুলোর মধ্যে ঢুকেন না। না না, আপনি অসুবিধা, আমি তো আছি, আপনি শিখেন। তো আমারে আনসারুল্লাহ মালে আমাকে দিল, ঢাকার আনসারুল্লাহ। এর থেকে আমার আস্তে আস্তে হাতে করি আর কি। ঢাকা আনসারুল্লাহ থেকে গেলাম না কেন্দ্রীয় আনসারুল্লাহ চলে গেলাম, দিন নিলাম। তখন ওটা 97-এর ঘটনা বলতেছি। তো মীর মোহাম্মদের সাহেব আমির হলেন। তো মীর সাহেব আবার আমাকে ওই জায়দাতে নেওয়ার জন্য করতেছে। তারপর মানে মীর সাহেব বললো যে জায়দাতে দিল, আবার আনসারও রইলাম। আমি তো আবার বছরখানি পরে আমি বললাম যে মীর সাহেব, আমি তো 2টা দিয়েছে, যে কোনো একটা দিয়ে রাখেন। তখন উনি আমার সরি, তারপরে ইলেকশন আসলো। তো ইলেকশনের তো যাবি কেমনে কেমনে কী হলাম, আমার দিয়ে দিল, আবার জায়গাতে রইলাম। পরে তখন বললাম যে আমি সব আমার 2টা চার্জে আমি থাকতে পারবো না, যে কোনো একটা রাখেন। তা আমার ইলেকশনে আসার পরে তখন আমার আনসারুল্লাহ অপুয়া জায়দাতে, এই জায়দাত 97 থেকে সবার দয়ায় এখন পর্যন্ত টিকে আছে আর কি। আর মীর সাহেবের অহনও খুব বলি যে আপনি যা আমার বসায় দিয়ে গেছেন, এখনও তো আমিও তো এখনও আছি আপনার পিছনে। তো সেক্রেটারি জাহেদাদের পাশাপাশিও নায়েবে আমির হিসাবে আমাকে অনুমোদন হুজুরের থেকে আনা দিয়েছিলেন। সেই সময় নায়েবে আমির থাকার কালী নিয়ে আমি আবার লন্ডন জলসার যাওয়ার জন্য আমাকে অনুমোদনও পেয়েছিলাম। লন্ডন প্রথম 13 সনে আমি লন্ডন গিয়েছিলাম। সেই লন্ডনের ভিসাটা না আমাদের লেট হয়ে যাওয়াতে আবার লন্ডনে যেতে পারিনি। পরে আবার হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে পরে জলসা ছাড়াই লন্ডন সফর করি। তারেক মুবাশশারের সঙ্গে আমি সারা লন্ডন ঘুরেছি। লন্ডনের জলসাঘর আমাকে নিয়ে গেছে, সেখানে সে সমস্ত জায়গাও দেখেছি। বিরাট এরিয়া, এপার থেকে ওপার দ্রুত দেখা যায়, বিরাট এরিয়া নিয়ে। তারপরে বেশিরভাগ আরও ঘোরা হয়েছে আমাদের আহমদি একজন ইব্রাহিম লন্ডন তখন ছিল, ওর সঙ্গে আমি
সারা লন্ডন ঘুরতে পারছি এবং ও আমাকে সব সাহায্য করছে। লন্ডনে যে আসা রাস্তার পথ, ট্রেনে, কী বলে, বাসে, প্লাস আন্ডারগ্রাউন্ড ট্রেন, সমস্ত জায়গায় জায়গায় যে নিয়ে গেছে, আমি নামও ঠিক মতো এখানে বলতে পারবো না, এখন সব ভুলে গেছি। কিন্তু দেখার মতো শহর লন্ডন দেখে আসলাম আর কি আল্লাহ। এরপরে 14 সনে জার্মানও আল্লাহ নিয়েছে আমার জলসাতে, সেখানেও হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জার্মান জলসার পরে আবার লন্ডন আমি আসি, সেইখানেও হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়। কিন্তু সাক্ষাতের সময় অনুভূতি আল্লাহর কাছে, হুজুরের সঙ্গে মুলাকাতে, হ্যান্ডশিপের সঙ্গে সঙ্গে মনে হয় যেন হুজুরের সঙ্গে আমি মিলন হয়ে গেছে আমার। তখন নিজে কী পরিস্থিতিতে আছে আমি নিজেও ভাষায় বর্ণনা করতে পারছি না। মানে সমস্ত শরীর যেমন আমার পাপেতে মুক্ত হয়ে গেলাম, আমি এইরকম অনুভবের মধ্যে ছিলাম তখন। যতবারই আমি ওনার সঙ্গে, হুজুরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, সেই অনুভবটা আমি আমার প্রকাশের মধ্যে আমি ব্যক্ত করে পারতেছি না। আল্লাহ আমাকে হুজুরের সঙ্গে মুলাকাত 3 বার আমার হয়েছে, লন্ডন 2 বার এবং জার্মানি 1 বার। 3 বার আমি হুজুরের সঙ্গে। প্রথম সাক্ষাৎ তো আমার লন্ডনই হয়, যে হুজুরের সঙ্গে যখন আলোচনার মধ্যে আমাকে তারেক যখন নিয়ে গেল, হুজুরের সাথে আমার কোনো রকমভাবে বেশি প্রশ্ন, 2টি প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করলেন আমি, आप क्या 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 ये तारेक बोलो जैसे सिगरेट जायदाद, ओ आप सिगरेट जायदाद, अच्छा बात है, आपका काम सब ठीक मতো चल रहा है। আমি বলি ইনশাল্লাহ हमको ठीक हाय काम चल रहा আমরা। तो এরপরে अच्छा ठीक से आप काम कीजिए, इतना से काम कीजिएगा, ঠিক সে রেকর্ড পত্র ঠিক রাখিয়েগা, বাস এই পর্যন্ত আমাকে করেছেন। আর দেয়নি কিছু। তা যেটা আমরা টিভিতে বা এমনি ছবিতে যে দেখি, আর তখন প্রকাশ্য যেটা দেখা, সেটার সময় কি দেখছি বা কাকে দেখছি সেটা মনে হয় যেন ফেরেশতা একটা সামনে আর এসে গেছে আমার। এই অনুভবটা চোখে চোখে মনে হয় যেন আমি কি স্বপ্নই দেখতেছি না কি দেখতেছি, এরকম ভাব একটা আল্লাহর নিয়ামত একটা। আমি আল্লাহর ফজলে 2002 সনে হজের সপরিবারে আল্লাহ আমাকে পবিত্র জায়গা হজ করে আসছি। কিন্তু হজে যেখানে আমরা ছিলাম একটু কাবা শরীফ থেকে একটু দূরেই ছিলাম। কিন্তু সেখানে আমার মেয়ের জামাই ছিল বইলা সেখানে থাকার ব্যবস্থা, একটা ফ্ল্যাটই ভাড়া নেওয়া ছিল, একটা রুম, সেখানে আমরাই নিজেরাই ছিলাম, বাইরেরা কেউ ছিল না। খুব আরামে মজায় ছিলাম। হজে তওয়াফের সময় যখন আসলাম, আমার ওয়াইফ তো তওয়াফের মধ্যে খুব করতে পারে নাই, সেগুলো আমারই করতে হয়েছে। এবং শয়তানকে ঢিল মারাটার, সেটাও আমারই করে দিতে হয়েছে। কিন্তু এই শয়তানকে ঢিল মারার ব্যাপারটা, যে অবস্থা, মানুষ সেখানে অনেক ঠেলাঠেলির ভিতরে পড়েও যায় এবং মানুষ মারাও যায় এই অবস্থাতে। কিন্তু আল্লাহ দিলে আমি এমনভাবে করছি, সাইড নিয়ে চলছি, যার ফলে আমি পুরা জায়গার মধ্যে যেতে পারছি এবং পাথরও নিক্ষেপ করতে পারছি। কাবা শরীফের পাথর স্পর্শ করতে পারিনি, বহুবার চেষ্টা করেছি। কিন্তু কাছাকাছি গেলে ওদিককার কিছু দলবল লোক যারা যায়, শক্তিশালী বাইরের লোক, বিশেষ করে নিগ্রো জাতীয় যে লোক, এগুলি যেমন দেখো আর তেমন তাদের শক্তি, কাছাকাছি গেলে এমনভাবে তারা ঠেলাঠেলি করে সরে দেয়, যার ঢুকনি জানে সঙ্গে কি। একবার হাত ঢুকিয়াও ঠিক আমার ছিটকে ফেলাই দিল। 3 বার পজিশন নিচ্ছে, কিন্তু পারলাম না সেখানে। তবে একটা জিনিস, কাবা শরীফের যে
পূব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো বালাই নেই, পুরা কাবা শরীফই পশ্চিম আর পূর্ব দক্ষিণে একই অবস্থা। যার ফলে আমরা যখন ট্যুরে গেলে পর বা বাইরে গেলে পর নামাজ গাড়িতে পড়ি বা চলাফেরার মধ্যে পড়ি, জমা নামাজ পড়ি, কসর পড়ি, যেগুলি পড়ি আমরা, সেইটি হিসেবে মনে বুঝতে পারি যে কাবা শরীফে যেভাবে আমরা গাঢ় করে আছি, আর আমরা ট্যুরে যাওয়ার সময় পশ্চিমেও তখন নাই, পূবেও নাই, ওইটাকে আমরা কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ি। সেই নির্দর্শটাই এখান থেকে ওইটি বোঝা যাচ্ছে যে কাবাকে উদ্দেশ্যটাই বড় জিনিস। আমি তো এখন অবসর সময় তো আমি জমাতে কাজ নিয়ে আছি, এখনও শারীরিকের দিক দিয়ে আল্লাহ দিলে যেটুকু আছি, এরপরও আমার জমাতে কাজে ট্যুরে যাইতে আমার শারীরিক অবস্থা থেকে আমার মনে হয় না যে আমি অসুস্থ বা কি। আমি বাইরে ট্যুরে থাকলে পরে আমার শরীর আরও ভালোই থাকে। আমার এইটি একটা আল্লাহ দোয়ার উপরে আমি আছি। আল্লাহর মেহরবানিতে জমাতে কাজ আরও যে পর্যন্ত বাইচা আছি করে যেতে পারলে সেটি আল্লাহর কাছে আমি চাচ্ছি যে যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি জমাতে কাজ করে যেতে পারি। আমরা তো এখন মসজিদের দিক দিয়ে পাকাটাই তো হুজুরের কথা, এবং শুধু মসজিদই নয়, গম্বুজ সহকারে আমাদের মসজিদ দরকার। এবং আল্লাহ দিলে এখন আমরা যেখানে যেটা করতেছি গম্বুজ নিয়ে করা হচ্ছে, সেটি চেষ্টা চলছে। 1997 সনের জায়দাতে আসি, তখন কোনো মল্লেম কোয়ার্টার বলতে গেলে ছিলই না। মীর মোহাম্মদ আলী সাহেব আমির হওয়ার পরে হুজুরের থেকে চতুর্থ খলিফার থেকে অনুমোদন নিয়ে আসলেন 30টা কোয়ার্টারের। সেই 30টা কোয়ার্টারের ভিতরে আমরা তখন প্রথম ইয়েতে 4টা কোয়ার্টার আমরা প্রথম করি আর কি। আর এরপরে এখন তো কোয়ার্টার বলার মধ্যে আমাদের কেন্দ্রেরগুলিও কোয়ার্টার যে হিসাব যে ধরি, তাহলে 45-এর উপরে আমাদের কোয়ার্টার হয়ে গেছে। আর মসজিদ আমাদের পাকা, সেমি পাকা, টিন শেড সব মিলিয়ে 425টার মতো হবে এখন। বয়াত তো করা হলো ইসলামকে, সঠিক ইসলামের জন্যই বয়াত আসলাম, বা সেটি আমি বইপত্র পড়ে পেলাম। এই যে জলসার মধ্যে যে সমস্ত বয়াতের আগে গেছি, সেখানেও যে নির্দেশনা পাইছি, এবং আমার বিবেকের সঙ্গে এবং আমি বড় আহমদি মৌলানাদের সঙ্গে আলোচনায় যেগুলি পেয়েছি যে তাদের ধর্মটা ভৌতবাদী হিসাবে আমি দেখি, এখনও আমি তাই দেখি। যার জন্য ইমান তাদের কাছে নাই। এরা এখনকার বর্তমান বা আগেও যা দেখছি মোল্লাদের সবটাই বেইমানি কথা। কেমনে পয়সা রোজগার করতে পারবো সেটি হলো তাদের বড় চান্স। ইমান দরকার নেই, তারা বেইমানি করে পয়সা কামায়। তারা পয়সা ছাড়া কার বাড়িতে ঢুকে না, পয়সা ছাড়া জানাজাও পড়ে না। না বয়তে আগে তো আমি ধর্মকর্ম করছি, কিন্তু সেই ধর্মতে প্রাণ পাইনি। কিন্তু আহমদি হওয়ার পরে প্রাণ পাওয়া গেছে, প্রকৃত ইসলামকে পাইছি। এই আহমদি হওয়াতে আমার উন্নতির হিসাবে বা আমার ধর্ম হিসাবে, মানুষ হিসাবে, ইসলাম হিসাবে, মুসলমান হিসাবে যেটা আমার প্রয়োজন সেটা আমি আঁকড়িয়ে পাইছি। যার ফলে এটি আমার বড় পাওয়া এবং চাওয়া। সবার দোয়া এবং হুজুরের কাছে চিঠিপত্র লিখতাম, সেগুলির দোয়া ইয়েতে আমি আজ পর্যন্ত এইভাবে আসতে পারছি। আমি করে একটা পয়েন্ট কথা আছে যে জিরোতে হিরো। আল্লাহ তাআলা আমার ওই জিরোর মধ্যে আমি ছিলাম, তারপর যেটুকু আসছে এই পর্যন্ত আপনাদের দোয়ায় আমি এই পর্যন্ত আছি। এখন আমি আল্লাহর কাছে এই করি যে বাকি জীবনটা যেন আমি জমাতের সেবা করে যেতে পারি, এই আশা নিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।